লেন্থ তোমার এই যে ওয়াই এক্সিস যে ভ্যালুটা নিচ্ছে, আর ব্রেথ হবে হচ্ছে যে এক্সিস যতটুকু ভ্যালু নিচ্ছে। এই একটা এরিয়া পাবা, দেন এই একটা এরিয়া, এই টোটাল এরিয়া ডিভাইডেড বাই টোটাল লেন্থ কাভার্ড ইন দা হরিজন্টাল এক্সিস। এই যে এখানে যতটুকু লেন্থ কভার করে, এভাবে যে কোনো ওয়েভ ফর্মের এভারেজ ভ্যালু বের করা যায়। তো যেসব ওয়েভফর্ম গুলো আসলে এই শেপের গুলা, যেমন ধরো এটা দুইটাই হচ্ছে উপরের সাইডে ওয়েভফর্মটা, একটা ওয়েভফর্ম যদি এমন হয় যে উপরে যতটুকু কভার করছে যতটুকু সময়ে, নিচেও ততটুকু কভার করছে ততটুকু সময়, যেটাকে আমরা পিরিয়ডিক ওয়েভফর্ম বলি, ওদের কিন্তু আলটিমেটলি অ্যাভারেজ ভ্যালু 0 হয়ে যায়। কারণ সে এখানে যতটুকু সময় যতটুকু এরিয়া কভার করে, নিচের দিকেও ততটুকু সময় ততটুকু এরিয়া কভার করে। তো তুমি যদি অ্যাভারেজ করতে যাও, সামেশন করতে গেলে দেখা যায় এটা পজিটিভ এরিয়া আসলে এটা নেগেটিভ এরিয়া আসে, দেন তোমার হচ্ছে যোগ বিয়োগে 0 হয়ে যায়। তুমি তখন যা দিয়ে ডিভাইড করো না কেন, 0 ডিভাইড বাই এনিথিং ইজ 0। তো অ্যাভারেজ টার্মটাই জন্য হয়তো সবসময় আমাদের কাজে নাও আসতে পারে, আমরা অন্য একটা টার্ম ইউজ করব। তবে আগে একটু অ্যাভারেজের ম্যাথ একটু দেখে নাও। ওকে, এখানে বলছে, এখানে দেখো এগুলা কিন্তু সাইনোসয়েডাল ওয়েভফর্ম, ঠিক আছে, বাট এগুলা হচ্ছে স্কোয়ার শেপের ওয়েভফর্ম, ঠিক আছে। তো এখন দেখো এটা বলছে যে অ্যাভারেজ ভ্যালু বের করতে দুইটা অঙ্ক আছে, আমি যে কোনো একটা দেখাই দিচ্ছি। ফার্স্টটা তো ইজি, সেকেন্ডটা দেখাই। সেকেন্ডটায় কি দেখতে পাচ্ছ, যে পোর্শনটুকু রিপিট হচ্ছে, তুমি ওই পোর্শনটুকুরই এভারেজ করলে তুমি জানতে পারবা যে আসলে ওভারঅল এভারেজ কি হবে। যেমন এখানে 14 ভোল্ট পিক হয়, তারপর -6 ভোল্ট পিক হয়, এরপর আবার 14, আবার -6, দ্যাট মিনস এই ওয়েভ ফর্মটার এতটুকু অংশ হচ্ছে রিপিট হয়। দিস ইজ দ্য পিরিয়ড বা সাইকেল অফ দ্য ওয়েভ ফর্ম। এটা হচ্ছে, এইটা যদি পিরিয়ডিক ওয়েভ ফর্ম হয়ে থাকে সেটার সাইকেল হচ্ছে এতটুকু অংশ। তো আমি এতটুকু অংশেরই এভারেজ করলে হয়ে যাবে। এতটুকু অংশ এভারেজ করার জন্য আমাকে যে ইকুয়েশনটা ইউজ করতে হবে সেটার নিউমারেটরে রাখতে হবে এরিয়াস, এন্ড ডেনোমিনেটরে রাখতে হবে লেন্থ কাভার্ড। এটা লেন্থ না বলে আসলে বলতে পারো যে এক্স এক্সিস এর যতটুকু ডিসটেন্স কাভার্ড। ডিসটেন্স লেন্থ কোনো ওয়ার্ডই আসলে বললে তোমরা যদি লিটারালি মিনিং নিয়ে নাও তাহলে ঝামেলা, লিটারালি নিবা না, এখানে আসলে কি প্লট হবে। এই ক্ষেত্রে টাইম কাভার্ড, অন্য ক্ষেত্রে অন্য কোনো ইউনিট থাকতে পারে, সো যখন যেটা থাকবে সেই অনুযায়ী আমরা বসাবো। তো এখন হচ্ছে এই জায়গাটার অ্যাভারেজ করতে হলে ফার্স্ট হচ্ছে এটার এরিয়া, তারপর হচ্ছে এটার এরিয়া। বলো তো কি হবে, তুই একজন বলো। 14 into 1. তারপর -6 প্লাস, into 1. যেহেতু দুইটা বক্স আছে আমি প্লাস দিয়ে তারপর মাইনাস দিলাম, যেহেতু ভ্যালুটা মাইনাস। আমরা এখানে আসলে কিন্তু ফর্মুলা ওয়াইজ জিনিসটা যোগ হবে ইন্টু 1, কারণ হচ্ছে কি 1 থেকে 2 তে আসলে ডিস্টেন্স হচ্ছে 2 - 1 1, এন্ড দেন লেন্থ কাভার্ড কতটুকু, 2. টাইম কাভার্ড হচ্ছে 2 সেকেন্ড, টাইম কাভার্ড 2। এটাই সলভ করলে আমাদের এভারেজ ভ্যালু আসবে 14 - 6/2, কত হবে বলো? 4 আসবে 4. সম্ভবত। এবং এখানে এভারেজের ইউনিট কি হবে? ইউনিট হবে হচ্ছে তুমি এভারেজ করতেছো হচ্ছে এই জিনিসটার, এই ভ্যালুটাই তো অল্টারনেট হচ্ছে, তাই তো? এই ভ্যালুটাই চেঞ্জ হচ্ছে উইথ টাইম। সো এভারেজ করলে এই ভ্যালুটারই এভারেজ পাবো আমরা। সো এভারেজ ভ্যালুর যে ইউনিট থাকবে সেটা বুঝে ওয়াই এক্সিস যে টার্মটা থাকবে সেটার ইউনিটটা তোমরা দিবা। এই ক্ষেত্রে ভোল্টেজ, সো ভোল্টেজ হবে তোমাদের এভারেজ ভ্যালুর ইউনিট। এরকম এরকম ছোট ছোট কিছু ম্যাথ আছে, এবং ম্যাথ গুলো করার সময় সবসময় খেয়াল রাখবা সাইকেলটা ডিটারমাইন করতে, যে কোন সাইকেলের পরে সে রিপিট করে। যেমন এখানে একটা ওয়েভফর্ম আছে, এই অঙ্কটা আমি করাচ্ছি না, জাস্ট সাইকেলটা দেখাচ্ছি। এটা দেখো কোনো অংশই কিন্তু রিপিট হয় নাই। এই যে 10 সেকেন্ড পর্যন্ত ওয়েভফর্মটার বিভিন্ন শেপ দেখতে পাচ্ছি, কিন্তু কোথাও সে রিপিট হয় নাই। সো এটার এভারেজ যখন তুমি করবা তখন সবগুলা ব্লকই তোমাকে কনসিডার করতে হবে। তো এটার জন্য তোমার এরিয়া, এই যে এই বক্সের এরিয়া, এই বক্সের এরিয়া, এখানে যেহেতু কোনো কাভারই করে না, এটা 0, এইটার এরিয়া আবার এটা 0, সব যোগ করে ভাগ করতে হবে যতটুকু টাইম সে নিছে, 10 সেকেন্ড দিয়ে, 10 মিলি সেকেন্ড দিয়ে। ইউনিটও খেয়াল করবা, এক্সিসের ইউনিট মিলি সেকেন্ডে আছে নাকি সেকেন্ডে আছে, তারপর এটার ইউনিট কি আছে সেটা খেয়াল রাখতে হবে। ওকে, আর হচ্ছে এখানে একটা ছোট্ট ফর্মুলা তোমরা দেখতে পারো, হচ্ছে ইন কেস অফ এই ধরনের শেপ,
যেটাকে আমরা নর্মালি সাইনোসয়েডাল বলি, এই শেপগুলোর এভারেজ করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে যে এই তার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড যেটা am, এটাকে 2am হচ্ছে এই পুরা কার্ভটার এরিয়া। তো আসলে যেটা হবে, তুমি যখন একটা এই ধরনের সাইনোসয়েডাল ওয়েভফর্মকে নিবা, সেটার এতটুকু তো তার সাইকেল হবে, আমি সাইকেল ভুল আঁকছি, এতটুকু হবে ওর সাইকেল। এই সাইকেলটা আলটিমেটলি সে জিরোই হবে, উপরের কভার এরিয়া কাভার্ড এর নিচের এরিয়া কাভার্ড অ্যাকচুয়ালি মানে পজিটিভ এরিয়া কাভার্ড এর নেগেটিভ এরিয়া কাভার্ড জিরো ইকুয়াল হওয়ার কারণে জিরো হয়ে যাবে। তবে তোমার অন্য কোনো কারণে এই ভ্যালুটা লাগতে পারে, যে জাস্ট তোমার যদি একটু থাকে কোনো একটা ওয়েভফর্ম থাকলো এভাবে দেওয়া, তখন তো জিরো হবে না, তখন তোমার এতটুকু এরিয়া হচ্ছে 2am। আর টাইম তো ডিপেন্ডস, এখানে টাইম দেয় না, এখানে ফেজ দিছে এক্স অ্যাক্সিসে, সো যেটা দেওয়া থাকবে সেটা অনুযায়ী তুমি ইউজ করবে। আচ্ছা, এখন হচ্ছে এফেক্টিভ ভ্যালু অথবা রুট মিন স্কয়ার ভ্যালু। রুট মিন স্কয়ার এর শুনছো তোমরা? জি ম্যাম। জি ম্যাম। কি বুঝো এটা বলে? গড় বর্গবেগের বর্গমূল। ব্যাগ কোত্থেকে আসলো? এখানে তো ব্যাগ নাই। ম্যাম এরকম একটা কিছু শুনছিলাম আর কি, তাই বলছি আর কি। ব্যাগ জন্য পড়ছি হয়তো, তাই তো ইন্টারে ব্যাগের জন্য হ্যাঁ, পড়ছিলাম। ভেক্টরের জন্য পড়ছিলাম। হ্যাঁ, তোমরা হয়তো বেগের রুট মিন স্কয়ার ভ্যালুর জন্য পড়ছিলা আরএমএস। রুট মিন স্কয়ার শুধু বেগের না, যে কোনো কিছুরই হইতে পারে, যে যে জিনিসগুলো ভ্যারিয়েবল, সেটা টাইমের সাপেক্ষে হোক বা অন্য কোনো কিছু সাপেক্ষে হোক, ভ্যারিয়েবল জিনিসগুলোরই আমরা মূলত অ্যাভারেজ করি, রুট মিন স্কয়ার করি তাদের একটা মিন বার করার জন্য, যে সে এই ধরনের একটা গড় ভ্যালু দেয় এটা বোঝানোর জন্য। তো রুট মিন স্কয়ার ভ্যালু হচ্ছে এক ধরনের অ্যাভারেজিং, বাট ইট ইজ নট অ্যাভারেজ, এটা বললে ভুল হয়ে যায়, টেকনিক্যালি রং হয়ে যায়, কিন্তু মানে সিমিলার কাইন্ড অফ জিনিস। রুট মিন স্কোয়ারে যেটা করা হয়, এরকম অনেকগুলো ডাটা যদি থাকে তোমাদের, তোমরা একটা স্ট্যাটিস্টিক্স তো পরে পাবা, অনেকগুলো ডাটা থাকলে সেই ডাটাগুলার ফার্স্ট প্রত্যেকটার স্কোয়ার করে, তারপর ওই স্কোয়ার গুলার যোগফলকে মিন করে, যোগফল বাদ দাও, মানে মিন করা মানে তো যোগ করে ভাগ করতে হবে, মিন করে মানে গড় করে, তারপর সেটাকে রুট করে, এই জন্য এটার নাম হচ্ছে রুট মিন স্কোয়ার। তো আমাদের এরকম অল্টারনেটিং ভ্যালুজ এর ক্ষেত্রে আমরা যে এখন যেসব প্রোডাক্ট বলতেছি, যেসব সিগন্যাল নিয়ে ডিল করব, সেগুলো কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এভাবে অল্টারনেট করতেছে। তো এটা অল্টারনেট করে তার মানে কি ওর আসলে কোনো ভ্যালু নাই? সে তো প্রতিটা সময়ই ভ্যালু দিচ্ছে, এই যে এই সময়টা সে একটা ভ্যালু দিচ্ছে, এই সময় একটা ভ্যালু দিচ্ছে, এই সময় একটা ভ্যালু দিচ্ছে, কিন্তু আমি যদি অ্যাভারেজ করি একটা সাইকেল, দেখা যায় তার অ্যাভারেজ হচ্ছে কি হয় বলো? রোল 04 বলো। স্নেহা, তোমরা দেখি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছ হাই স্পিডে, ক্লাসে কি আসো না, অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেছো? না ম্যাম আছি। আচ্ছা বলো, এই সিগন্যালের অ্যাভারেজ কি হবে? স্নেহা না পারলে রাহাত বলো, 41। একটু আগেই তো বললাম ক্লাসের শুরুতে। ম্যাম 0। হ্যাঁ, কে বলছো? আমি আতিক। আচ্ছা, ওকে, এটা হচ্ছে 0 হবে, কারণ আর বলবো না, কারণ আমি বোধহয় নিয়ে 2-3 বার বলে ফেলছি। এই হচ্ছে 0।
তো আসলে তো সে এভারেজ ভ্যালু 0 দিল, এই জিনিসটা তো আসলে আউটকাম 0 দিচ্ছে না, ও প্রতিটা সময়ই কিছু না কিছু ভ্যালুস দিচ্ছে। ধরো একটা সার্কিট আছে তোমার, যেটাতে একটা রেজিস্টর আছে যেটা দিয়ে অল্টারনেটিং কারেন্ট ফ্লো করে। এই কারেন্টটা এসি কারেন্ট, আই এসি লিখলাম, সে ফ্লো করে। তো এই কারেন্টটার কেমন দেখতে হয়, এরকম হয়। তো এই কারেন্টটার এভারেজ ভ্যালু 0 হইলো, এই কারেন্ট কি আসলে এই রেজিস্টর দিয়ে কোনো কিছু তৈরি করতেছে না? এটা যদি ধরো একটা বাল্ব হয়, বাল্ব দিয়ে এসি কারেন্ট গেলে কি লাইট জ্বলতেছে না? তো লাইট যেহেতু জ্বলতেছে, আসলে তো সে কিছু প্রোভাইড করতেছে, কিন্তু জিনিসটার এভারেজ ভ্যালু 0 হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য শেপ, বা বিকজ অফ ওদের একবার পজিটিভ ভ্যালুস দেয়, একবার নেগেটিভ ভ্যালুস দেয়, এই কারণে। তো এই কনফ্লিক্টটা সরানোর জন্য আমরা এই ধরনের সিগন্যালের ক্ষেত্রে বা এই ধরনের প্যারামিটার্স এর ক্ষেত্রে আমরা এভারেজ ইউজ না করে আরএমএস ইউজ করি। আরএমএস ইউজ করলে যেটা হয় যে এই যে দিকের কারণে যে প্রবলেমটা হয়েছে, এই দিক আসলে পজিটিভ ভ্যালু আর এদিক গেলে যে নেগেটিভ ভ্যালু, এটা আর থাকে না, কারণ আমরা ফার্স্টে স্কোয়ার করে ফেলি। স্কোয়ার করে ফেলে নেগেটিভ ভ্যালুগুলোও পজিটিভ হয়ে যায়। তারপরে এটাকে মিন করি, মিন করার পর আবার রুট করে, ওই যে আমি স্কোয়ার করে জিনিসটাকে যে দ্বিগুণ বা ডাবল স্কোয়ার করলে তো স্কোয়ার্ড হয়ে যাচ্ছে আর কি, জিনিসগুলো ভ্যালু 2 এর স্কোয়ার 4 হয়ে যাচ্ছে, সেটাকে যেন ব্যাক করাইতে পারি, এই জন্য স্কোয়ার রুট করে ফেলি লাস্টে। তো এই জন্য আমাদের রুট মিন স্কোয়ার দরকার হয়, এবং রুট মিন স্কোয়ার দিয়ে আমরা এসি ভ্যালুর ডিসি ইকুইভ্যালেন্ট জানতে পারি। এই নামটা মনে, কোনো সময় দেখবা যে রুট মিন স্কোয়ার বের করতে বললে ওই উল্টা দিক থেকে কাজটা করতে হবে, ফার্স্টে করবা স্কোয়ার, দেন মিন, দেন রুট, এভাবে করে মনে রাখতে পারো। রুট মিন স্কোয়ার তোমাদেরকে কোনো ভ্যালু দিয়ে যদি বলে রুট মিন স্কোয়ার বের করো, সামনে কিছু ফর্মুলা আসতেছে, ওটাও ডিফারেন্ট, বাট এমনিতে ধরো কিছু ডাটা দিছে, ধরো 2 4 -2 6 7, বললো যে এই 5টা ডাটার রুট মিন স্কোয়ার কত। মিন বললে তো কি করতা, যোগ করতা, এভাবে ভাগ করতা, 5টা কোয়ান্টিটি 5 দিয়ে ভাগ করলাম, কিছু একটা ভ্যালু আসলো, সেটা ছিল আমাদের মিন বা এভারেজ। ঠিক আছে? আর রুট মিন স্কোয়ার করলে তুমি প্রত্যেকটা টার্মকে স্কোয়ার দেন মিন করবা, দেন হচ্ছে ওটাকে ভাগ করবা, 5 দিয়ে ভাগ করবা, তারপর হচ্ছে রুট করে ফেলবা। এটা হচ্ছে রুট মিন স্কোয়ার। তো আমি যেটা তোমাদের টেকনিক শিখে, নামটা মনে রাখবা, নামটায় উল্টো দিক থেকে যেটা হয় সেই কাজটাই করতে হয়। যেমন রুট মিন স্কোয়ার উল্টো দিক থেকে আসবে, আমরা ফার্স্টে স্কোয়ার করব, দেন মিন করব, দেন রুট করব। এটা বলছি তোমাদেরকে। তো এখানে কিছু ইকুয়েশনস আছে, এগুলো তোমাদের অনেক লাগবে। সেটা হচ্ছে যে একটা এসি ভ্যালুর ডিসি ইকুইভ্যালেন্ট যদি তুমি বের করতে চাও, এসি ভ্যালুর ডিসি ইকুইভ্যালেন্ট মানে এই যে একটা কারেন্ট বা ভোল্টেজ এরকম একটা শেপের, সেটা তো ফ্লো করতেছে, একটা রেজিস্টর দিয়ে ফ্লো করতেছে বা ক্যাপাসিটর দিয়ে ফ্লো করতেছে, যে কোনো ইকুইপমেন্ট দিয়ে ফ্লো করতেছে। সে যদি ডিসি হইতো তাহলে কোন ভ্যালুটা সে কনস্ট্যান্টলি দিত, এটা আর কি বোঝায় যে এসি ভ্যালুর ডিসি ইকুইভ্যালেন্ট। সেটা যেটা হয়, ওর যে ম্যাক্সিমাম ভ্যালু, এটাকে ধরো কারেন্টের ক্ষেত্রে বলে আই এম, এটা যদি ভোল্টেজ হইতো তাহলে হয়তো ভিএম, মানে ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউড যেটাকে বলে ম্যাক্সিমাম ভ্যালুটা, সেটার 0.707 গুণ করলে তুমি ওর ডিসি ইকুইভ্যালেন্ট ভ্যালুটা পাবা। 0.707 মানে কি বলতো? 1/√2 না? Yes, ma'am. তো এই টার্ম মনে না রেখে তোমরা যদি 0.707 কঠিন শব্দ রাখতেছো, ওটা মনে রাখতে না চাও, তাহলে 1/√2 মনে রাখতে পারো। 1/√2 টাইমস অফ দা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ওর ডিসি ইকুইভ্যালেন্ট ভ্যালু। এটা শুধু কারেন্টের ক্ষেত্রে না, এটা ভোল্টেজের ক্ষেত্রেও হবে, সবগুলো ক্ষেত্রে তোমার সেম। তো তোমাদের দেখবা অনেকগুলো অঙ্কে কখনো হচ্ছে এসি থেকে ডিসি তে যাওয়া লাগতেছে, ডিসি থেকে এসি তে আসা লাগতেছে, একটা ফর্মুলা জানলেই হবে। এই ফর্মুলাটাকে উল্টায় এটা বানানো হয়েছে, একটা একই জিনিস। ওইটা তোমাদের দুইটা শেখার দরকার নেই, এক শিখলেই হবে। এখানে 4টা ইকুয়েশন, মোট 4টা, দেখে ঘাবড়ানোর কিছু নাই। তুমি একটা পারলে এই বাকি 3টাও পারতেছো। এসি কারেন্টের ক্ষেত্রে যে কথা, ভোল্টেজের ক্ষেত্রে একই কথা, জাস্ট আমরা কি করতেছি, টার্মটাকে চেঞ্জ করে আনতেছি। আর এখানে যেটা 0.707 টাইমস অফ আইএম, সেটাই পরের লাইনে শুধু আইএম যদি বের করতে চাও, মানে এখানে যেটা হয়েছে,
যখন তোমার কাছে যেটা থাকবে সেটা ইউজ করে বাকিটা বের করবে, একই ইকুয়েশন 13.31 13.32। তোমাদের কারো লাগলে লিখে রাখতে পারো। কি বলছেন ম্যাম? আমি কি মুছবো? এখানে 0.7007 দিয়ে লিখছে, তো আমি এটা √2 দিয়ে লিখছি, জাস্ট এই দুটো যে একই কথা বোঝানোর জন্য তোমাদেরকে। লাগলে লিখে নিতে পারো, আর কারো না লাগলে আমি মুছে নেক্সট পেজে চলে যাব। এসব সব সূত্র মুখস্থ রাখতে হবে ম্যাম। এই যে বললাম 4টার মধ্যে একটা মুখস্থ করলেই হবে। বুঝেছি। আচ্ছা, এখানে 3টা ওয়েভ ফর্ম দিছে, 3টাই সাইনুসয়েডাল ওয়েভ ফর্ম। এদের আরএমএস ভ্যালু বের করতে বলছে, রুট মিন স্কয়ার ভ্যালু। এখানে তোমাদের আগে রুট পরে মিন পরে স্কয়ার এইসব কাহিনী করার দরকার নাই। এখানে হচ্ছে তুমি কিন্তু ওয়েভ ফর্ম দেখেও ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত বা ম্যাক্সিমাম ভ্যালু কত জানতে পারতেছো। যেমন এই ওয়েভটার ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 12 মিলি অ্যাম্পিয়ার, এটার ক্ষেত্রেও 12 মিলি অ্যাম্পিয়ার, এটার ক্ষেত্রে ভ্যালু দেয় নাই ডিরেক্ট, বলছে যে এটা 169.7 ভোল্ট, মানে এদের মতো ভাবে প্লট করে দেয় নাই। তাহলে তুমি কি করবা? এখানে যেটা করতে হবে, আমরা যে মাত্র সূত্রটা দেখে আসছি, আই এই যে সরি আইএম যদি জানা থাকে আমাদের, আইএম কি এসব ক্ষেত্রে আইএম হচ্ছে এই যে 12 169.7। ঠিক আছে, এই জিনিসটা এভাবে লিখছে দেখে কনফিউজ হওয়ার কিছু নেই, এটা আসলে এই জায়গারই ভ্যালু, এটাই বুঝাইছে এখান থেকে এখানে কত হয়েছে। তো তুমি এটা জানো, মানে আইএম তুমি জানো, তোমাকে বের করতে হবে আই ডিসি ইকুইভ্যালেন্ট। তো এই মাত্র যে ফর্মুলাটা দেখা আসছি, ওটাতে ফর্মুলা অনুযায়ী বসাই দিলেই তুমি পেয়ে যাবে। এটা কি বুঝতে পারছো? কারো কনফিউশন থাকলে বলো। আবার বলেন ম্যাম। 13.19 ওইটা একটু। 13.93 19, আচ্ছা হ্যাঁ বলো কি সমস্যা হয়েছে। এখানে কি বললেন যে মিনিমাম আর ম্যাক্সিমাম ওইটা তো একটু। আচ্ছা, আমাদের ফর্মুলা হচ্ছে আই ইকুইভ্যালেন্ট ডিসি আসলে আইআরএমএস একই কথা, একই জিনিসের কয়েকটা নাম আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে তোমাদের। এই হচ্ছে ফর্মুলা, একটু আগে দেখে আসছি। এই ফর্মুলায় তোমাকে এখন কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য আরএমএস ভ্যালু অফ দ্য সাইনুসয়েডাল ওয়েভফর্মস, মানে এই যে ওয়েভফর্ম গুলা, এগুলোর আরএমএস ভ্যালু বের করো। প্রত্যেকটার জন্য 3টা অঙ্ক, এখানে 3টা ওয়েভফর্ম, 3টার জন্য আলাদা আলাদা 3টা ভ্যালু পাবো, আইআরএমএস 3টা পাবো। এখানে আরএমএস না বলে ডিসি ইকুইভ্যালেন্ট ভ্যালুজও বলতে পারতো, ঠিক আছে? আইআরএমএস না বলে ডিসি ইকুইভ্যালেন্ট ভ্যালুজ অফ দা ওয়েভফর্মস এই কথাও বলতে পারতো। আমি তোমাদের অল্টারনেট কোয়েশ্চেন কি হইতে পারে বলে দিচ্ছি, তোমরা মাথায় রাখিও, পরে বলে না আবার বলেন ম্যাম, আবার বলবো না। ওকে, সো তোমার এখন লাগবে আইএম। তুমি 1/√2 একটা কনস্ট্যান্ট ভ্যালু, তোমার আইআরএমএস বের করতে হবে, আইএম লাগবে। আইএম হচ্ছে প্রথম ওয়েভ ফর্মের আইএম কি, এখানে ম্যাক্সিমাম ভ্যালু আসলে প্রশ্নে ডিরেক্ট দেওয়া আছে, এমন যদি না দিয়ে আরো কঠিনও করা যায়, এটাতে এখানে 10 এখানে 8 লিখে দিলে, এবার তুমি এখন খুঁজে বের করবে ম্যাক্সিমাম ভ্যালুটা কত, এই ওয়েভ ফর্ম আবার এখানে আরেকটা ভ্যালু দিয়ে দিল 14, খুদেই দিল। তখন তুমি খুঁজে বের করতে হবে এখানে আসলে এই ওয়েভ ফর্মটা কত ভ্যালু অ্যাটেইন করছে, ম্যাক্সিমাম 12 অ্যাটেইন করছে। সো 12 হচ্ছে আইএম এর ভ্যালু, এখানে 12 বসবে। 12/√2 যে ভ্যালুটা আসবে সেটাই আইআরএমএস ফর দিস ওয়েভফর্ম। সেম ভাবে বাকি দুইটা হবে, আমি আর বাকি দুইটা বললাম না। আগে দিয়ে তো একবার বলছি। এখন দেখো এখানে একটা সিগন্যাল আছে 13.55, এইটা, এই সিগন্যালের আরএমএস ভ্যালু বের করতে বলছে। এখন এটার ক্ষেত্রে কিন্তু আমরা VRMS = 1/√2 VM বলতে পারতেছি না,
কারণ সে আসলে সেম না, এখানে একটা ওয়েভফর্ম একরকম, ওয়েভফর্ম এখানে অন্যরকম। তো এখানে আমাদের রুট মিন স্কোয়ার করতে হবে। তো রুট মিন স্কোয়ার করার জন্য কি করতে হয়, ফার্স্টে টার্মগুলোকে স্কোয়ার করতে হয়। স্কোয়ার করবো ফার্স্টে, এখানে কি স্কোয়ার করবো, এখানে তোমার দুনো পাশ স্কোয়ার না করে এখানে আগে কি করতে, এরকম একটা ওয়েভফর্ম থাকলে তার এরিয়া বের করতে হইতো। তো এখানে এরিয়া হচ্ছে, তুমি যে টার্মটাকে অ্যাকচুয়ালি রুট মিন স্কোয়ার করতেছো, কাকে করতেছো, ভোল্টেজকে। সো ভোল্টেজ স্কোয়ার করতে হবে, 3 স্কোয়ার 9 ইন্টু দ্য টাইম কাভার্ড 4 সেকেন্ডস, হ্যাঁ 4। তো এরিয়া ফার্স্টে পাইলা, কিন্তু এটা কিন্তু স্কোয়ার্ড এরিয়া, মাথায় রাখতে হবে তোমাদের। প্লাস এই যে এই এরিয়াটা, এটার ক্ষেত্রে কি হইলো, মাইনাস 4 থেকে 8 হচ্ছে কত, 4, 4কে সরি কি বলতেছি, -1, -1 স্কোয়ার হচ্ছে 1, আর টাইম কাভার্ড হচ্ছে 4 to 8 মানে হচ্ছে 8 সেকেন্ডস, সরি 4 সেকেন্ডস, 4 সব মুছে ফেলি। এতটুকু গেল তোমার স্কোয়ার করা হইলো, এখন মিন করতে হবে। স্কোয়ার টার্মস ডান, এতটুকু স্কোয়ার মিন করার জন্য এখন করতে হবে যেটা, এটা টোটাল টাইম কাভার দিয়ে ভাগ করতে হবে। তো টোটাল টাইম হচ্ছে 8 সেকেন্ডস, 8 দিয়ে ভাগ করা হচ্ছে। তারপর করতে হবে হচ্ছে রুট, সো ওই পুরো জিনিসটাকে এরপর রুট করা হচ্ছে, তারপর যে ভ্যালুটা আসবে সেটাই হবে রুট মিন স্কোয়ার। তো এইখানে আবার তোমরা VRMS ইকুয়াল টু 1/√2 VM বসাবা না, ওয়েভফর্ম দেখে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, বয়েল চার্টে এইটাই ছিল আমাদের, এই যে আরএমএস ভ্যালু, এভারেজ ভ্যালু করে একটা বিষয়। এখন হচ্ছে আমরা পাওয়ার অ্যানালাইসিস করব, যে অল্টারনেটিং সিগন্যাল, অল্টারনেটিং কারেন্ট, ভোল্টেজ এগুলো থাকলে পাওয়ারটা কেমন থাকে। ম্যাম এইটা পাওয়ার বয়েসলেটের হচ্ছে বই থেকে দুই ধরনের পড়েছি। হয়, ইনস্ট্যান্টেনিয়াস। বলো। বয়েসলেটের বই থেকে ম্যাম আমরা এখন বয়েল এইটা চার্টের বই পড়েছি। থেকে তোমাদেরকে পড়ালাম, এভারেজ পাওয়ার এন্ড আরএমএস পাওয়ার পর। ও আচ্ছা ম্যাম। আবার বলো। কি ম্যাম? আমি বুঝি না, আবার বলো। আমি বলেছি ম্যাম, আপনি কি বয়েসলেটের বই থেকে এখন যেই টপিকটা পড়িয়েছেন ওইটা বলতে মানে বলেছেন। আচ্ছা, উসামা খান বলো, কিছু বলবা? না, ভুলে তুলছে। ওকে, আমাদের ওই টপিক কভার্ড, এভারেজ পাওয়ার এন্ড আরএমএস পাওয়ার। নতুন টপিক শুরু করতেছি এবং এই টপিকটা করতেছি হচ্ছে আলেকজান্ডারের বই থেকে, এসি পাওয়ার অ্যানালাইসিস চ্যাপ্টার 11। পাওয়ার তোমরা এতদিন যা জেনে আসছো, কি জেনে আসছো বলো তো, ডিসির ক্ষেত্রে কি ছিল, পি ইকুয়ালস টু কি ছিল, ইকুয়াল টু W/T। W/T। এটা তো বেশি আগের জানার কথা, এটা তো অতিরিক্ত আগের কথা, ইন্টারের কথা বলে ফেলছো। ভুল বলো নাই, এটাও পাওয়ার, বাট আমাদের সার্কিটের পাওয়ার কি ছিল, V square by R। এইগুলোই তো জানি আমরা নাকি। জি ম্যাম। এগুলা সমস্যা নেই, জানি এগুলো আমাদের কাজে আসবে। এখন হচ্ছে যে এগুলা কখন, যখন কিনা এটাও ডিসি এটাও ডিসি, মানে কারেন্টও ডিসি ভোল্টেজও ডিসি, সময়ের সাপেক্ষে ওদের ভ্যালুস গুলা বা মানগুলা পরিবর্তন হচ্ছে না। এখন যখন আমার এসি কোয়ান্টিটি নিয়ে ডিল করতে হবে, এখন ধরো আমার একটা সিগন্যাল, এটা কারেন্ট, এটা ভোল্টেজ, একটা আঁকলাম আমি হুদেই কারেন্ট। ওরা তো আসলে প্রত্যেকটা সময়ে একই ভ্যালু দিচ্ছে না, তাই তো। এদিকে হচ্ছে সময় প্লট করা হয়েছে টি, প্রত্যেকটা সময় ওরা একই ভ্যালু দিচ্ছে না, ওদের ভ্যালুস হচ্ছে চেঞ্জ হচ্ছে। আমি যদি এই ইনস্ট্যান্টে বের করতে চাই বা এই ইনস্ট্যান্টে বের করতে চাই, ভোল্টেজের ভ্যালু একটা, কারেন্টের ভ্যালু একটা, এখানে ভোল্টেজের ভ্যালু একটা, কারেন্টের ভ্যালু একটা, প্রতিটা ইনস্ট্যান্টে কিন্তু আমি ভি ইন্টু আই করতে গেলে সেম ভ্যালু পাবো না, ইন কেস অফ সাইনোসয়েডাল সিগন্যালস বা অল্টারনেটিং সিগন্যালস।
প্রতিটা ইনস্ট্যান্টে ওরা সেম ভ্যালু দিচ্ছে না। সো এই জন্য আমাদের অল্টারনেটিং সিগনালসের ক্ষেত্রে নামে একটা টার্ম আছে এন্ড এভারেজ ভ্যালু নামে আরেকটা টার্ম আছে। এভারেজ ভ্যালুটা হচ্ছে ওদের এভারেজ টার্ম ভ্যালুস দিয়ে করব, সেটা একটা ইকুয়েশন আসবে। আর ইনস্ট্যান্টেনিয়াসটা হচ্ছে যে ওদের ওই সময়ে যে যে ভ্যালুটা দিচ্ছে, যেমন ধরো 10 সেকেন্ড এখানে ধরলাম আমরা, 10 সেকেন্ডে ভোল্টেজের ভ্যালু যদি 2 ভোল্ট হয় আর কারেন্টের ভ্যালু যদি -1 অ্যাম্পিয়ার হয়, সেটা দিয়েই আমরা ভিআই করলে যে ভ্যালুটা পাবো ওটা হচ্ছে তার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। আর এভারেজ পাওয়ার হচ্ছে যে এই দুইটা জিনিসের যেভাবে পরিবর্তনশীল, তাদের সেই এভারেজ ভ্যালু করলে যে এভারেজ পাওয়ারটা পেতে পারি সেটা হচ্ছে ওদের এভারেজ ভ্যালু। মানে পাওয়ার ইন কেস অফ অল্টারনেটিং সিগন্যালস ইজ two types, instantaneous and average. তো ফার্স্ট হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে তোমাকে খেয়াল রাখতে হবে টি অবশ্যই বসাইতে হবে, মানে ইট ইজ এ ফাংশন অফ টাইম। ভোল্টেজটাও ওই সময়টার ভোল্টেজের ভ্যালু, কারেন্টটাও ওই সময়টার কারেন্টের ভ্যালু দিয়ে তুমি যদি গুণফল করো, এখানে ভেক্টর গুণফল করতে হবে যেহেতু ওদের ডিরেকশন আছে, ভ্যালুজ আছে, ফেজ অ্যাঙ্গেল আছে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। ওই গুণফল করলে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে ওদের পাওয়ার বা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। এটা কিন্তু ডিসির সাথে একটা মিল আছে, ডিসি তো পি ইকুয়ালস টু আই ভি ছিল, কিন্তু ওখানে কোনো টাইমের কোনো ব্যাপার ছিল না, আই এর সাথে টি, ভি এর সাথে টি ছিল না, কারণ ওরা যে কোনো সময় সেম ভ্যালুই দিচ্ছিল। এখানে টাইমের ব্যাপার আছে, কারণ 5 সেকেন্ডে ভোল্টেজের যে ভ্যালু 10 সেকেন্ডে ভোল্টেজের ভ্যালু সেটা নাও থাকতে পারে। নর্মালি আমরা যদি সাইনোসয়েডাল ফরম্যাটে ভোল্টেজের কারেন্টকে প্রকাশ করি তাহলে দেখা যায় যে প্রকাশটা এভাবে করি, ভিএম কস ওমেগা টি প্লাস থিটা, আইএম কস ওমেগা টি প্লাস থিটা। এটা আরো 1 লেকচার বা 2 লেকচার আগে তোমাদের পড়ানো হয়েছিল। তো এভাবে হচ্ছে আমরা টাইমের সাপেক্ষে সাইনোসয়েডাল ওয়েভফর্ম বা অল্টারনেটিং ওয়েভফর্মকে এভাবে দেখাচ্ছি। এটা অবশ্যই সাইনোসয়েডাল, শুধু অল্টারনেটিং না, সাইনোসয়েডাল ওয়েভফর্ম যেহেতু কস বসানো হয়েছে এভাবে দেখাই। তাইলে পি ইকুয়ালস মানে পাওয়ার ইকুয়ালস টু ভিআই যদি করি, এই দুটো জিনিস গুণ করতে হবে, তাই তো? ভিএম কস ওমেগা টি, আইএম কস ওমেগা টি, যে পুরো জিনিসটা গুণ করতে হবে। তোমাদের একটু একটা জিনিস দেখায় রাখি, ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেলটা থিটা বি বলা হয় আর কারেন্টের ফেজ অ্যাঙ্গেলকে থিটা আই বলা হয়। তো পরে যখন দেখবা তোমরা থিটা বি থিটা আই বুঝে নিবা যে থিটা ভি হচ্ছে ভোল্টেজের আর থিটা আই হচ্ছে কারেন্টের। আর লিডিং ল্যাগিং যে টার্মটা পড়াইছিলাম এর আগে, ওটা তো কারেন্ট আর ভোল্টেজের মধ্যেও কিন্তু লিডিং ল্যাগিং ব্যাপারটা হতে পারে। ধরো একই রেজিস্টার দিয়ে যে ভোল্টেজ আর কারেন্ট যাচ্ছে, তাদের মধ্যে ভোল্টেজের অ্যাঙ্গেল যদি কারেন্ট থেকে বেশি হয় তাহলে ভোল্টেজটা হচ্ছে লিডিং, কারেন্টটা হচ্ছে ল্যাগিং। তো এখানে যেটা করা হয়, এরপর ট্রিগোনোমেট্রিক যে একটা ইকুয়েশন আছে cos a cos b ইকুয়ালস টু হাফ cos a মাইনাস b প্লাস cos a প্লাস b, এই সূত্রটা ইউজ করে এই যে cos থিটা ওমেগা টি প্লাস থিটা ভি cos ওমেগা টি প্লাস থিটা আই, এই টার্মটুকুরে এক্সপান্ড করা হবে। এই টার্মটাকে cos a cos b আকারে এক্সপান্ড করা হবে। এক্সপান্ড করলে আমরা পাবো হচ্ছে এই ইকুয়েশনটা, যেখানে পাওয়ার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ইকুয়ালস টু হাফ ভিএম আইএম cos থিটা ভি মাইনাস থিটা আই প্লাস হাফ ভিএম আইএম cos 2 ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস থিটা আই। এখানে খেয়াল করো দুইটা টার্ম আসছে যোগফল আকারে, এদিকে একটা টার্ম এদিকে একটা টার্ম। একটা টার্ম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, এই টার্মে কোনো টি নাই, আরেকটা টাইম আছে, তো এইটা একটু খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে তোমাকে যদি এখন বলে অ্যাভারেজ বের করো, একটা একটা সিগন্যাল যদি যাচ্ছে, ওর যদি কারেন্ট আর ভোল্টেজ, ওর যদি একটু দাঁড়াও, ডিস্টার্ব করতেছে, কারেন্টও অল্টারনেটিং ভোল্টেজও অল্টারনেটিং, সো ওর পাওয়ারটাও আসলে আলটিমেটলি দেখা যাবে অল্টারনেটিং পাওয়ারই আসতেছে, সেইটা এখানে আসছে অল্টারনেটিং পাওয়ার সিগন্যাল। হ্যাঁ, পি দিছে এদিকে, টাইম দিছে এদিকে। ওই অল্টারনেটিং পাওয়ার সিগন্যালের অ্যাভারেজ কি হবে? এটার ক্ষেত্রে অ্যাভারেজ করার জন্য ওরা যেটা করলো, একটা সাইকেল নিয়ে ওই সাইকেলটার ইন্টিগ্রেশন করলো, করার পরে ওই সাইকেলের টাইম পিরিয়ড দিয়ে ভাগ দিল, মানে অ্যাভারেজ যেমনি করে যোগ করে পুরো জিনিসটাকে আমরা নর্মালি অ্যাভারেজ কি করি, 3-4টা কোয়ান্টিটি থাকলে সবগুলো যোগ করে ওই 3-4, তো 3টা নাম্বার 3 2 3 4, তাহলে আমরা 2 প্লাস 3 প্লাস 4 ডিভাইড বাই 3 এভাবেই তো অ্যাভারেজিং করি। তো এখানে যেহেতু এগুলো ডিসক্রিট নাম্বার না, এই জন্য পুরো সাইকেলটাকে ইন্টিগ্রেট করলো, এটা হলো যোগ করা, মানে ইকুইভ্যালেন্ট টু দিস, দেন ভাগ করতে হবে, সো ওই সাইকেলের টাইম দিয়ে ভাগ করলো টি দিয়ে। এখানে একটা ডেরিভেশন আছে, এটা তোমরা একটু সেলফ প্র্যাকটিস করবা কিভাবে ডেরিভেশনটা হয়। তারপর যেটা দেখা যায় অবশেষে আমাদের এভারেজ ভ্যালু যেটা যে ইন্টিগ্রেট করার পরে ভ্যালুটা আসবে হাফ ভিএম আইএম cos থিটা ভি মাইনাস থিটা আই। এই সূত্রটা তোমাদের মাথায় রাখতে হবে।
যাদের মুখস্থ করার ইচ্ছা মুখস্থ করতে পারো, আর যাদের শেখার ইচ্ছা ওরা ইন্টিগ্রেট করে দেখে নিবা যে এটা কিভাবে আসলো, হাফ VMIM cos theta v minus theta I. So instantaneous power is P of t equals to VT into IT, আর average power is half VMIM cos theta v minus theta I. এটাতে কোনো টাইমের কোনো ব্যাপার নাই, কিন্তু একটা ব্যাপার আছে যে VMIM এগুলো কারা বলো তো? VMIM কি? ম্যাক্সিমাম না? হ্যাঁ ম্যাক্সিমাম। কার ম্যাক্সিমাম? এসি কারেন্ট লোডে এসি ভ্যালুর অল্টারনেটিং ভ্যালুর ম্যাক্সিমাম যে ভ্যালুটা নেয়, ভিএম হচ্ছে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালুটা, আইএম হচ্ছে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটা। ওকে, এখন এই জিনিসটাকে চাইলে তোমরা যদি ফেজর ফরম্যাটে বা অ্যাঙ্গুলার ফরম্যাটে দেখাইতে চাও, এই ফরম্যাটের নাম কি ছিল বলো তো? ভিএম অ্যাঙ্গেল থিটা ভি, এটাকে এই ফরম্যাটের নাম কি বলছিলাম? তিনটা ফরম্যাট শিখছিলে না কমপ্লেক্স নাম্বার প্রকাশ করার? রেক্টেঙ্গুলার, ড্যাশ এন্ড এক্সপোনেনশিয়াল। এটার নাম কি ছিল? ড্যাশে কি হবে? তোমাদের ক্লাসের মাঝখানে এত গ্যাপ দেই, তোমরা একটু রিভিশন দাও না। এটাকে বলে ফেজর ফরম্যাট, যে কোনো একটা সাইনোসয়েডাল নাম্বারকে কমপ্লেক্স নাম্বারকে আমরা তিনটা ফরম্যাটে প্রকাশ করা দেখছি এখন পর্যন্ত, রেক্টেঙ্গুলার, ফেজর এন্ড এক্সপোনেনশিয়াল। তো এইখানে সে হচ্ছে অ্যাকচুয়ালি সাইনোসয়েডাল ফরম্যাট আছে। সাইনোসয়েডালটা হচ্ছে অরিজিনাল র ফরম্যাট, ঠিক আছে? যেখানে কস টস লেখা দেখবা, কস সাইন লেখা দেখবা, সেটা হচ্ছে সাইনোসয়েডাল ফরম্যাট, এটা হচ্ছে র ফরম্যাট। এরপর আমরা অঙ্ক করার জন্য ওগুলাকে একটু সুন্দর ফরম্যাটে নিয়ে যাই, রেক্টেঙ্গুলার, ফেজর আর এক্সপোনেনশিয়াল। তো এই জিনিসটাকেই দেখাচ্ছে যে ফেজর ফরম্যাটে নিলে কেমন দেখায়। তো এই ভ্যালু আনতে হবে তোমাকে। তো এই ভ্যালু মানে হচ্ছে ভিএম অ্যাঙ্গেল থিটা ভি, আইএম অ্যাঙ্গেল থিটা আই এর মধ্যে একটা প্রকাশ করতে হবে। তো ওইটাই দেখাইছে। এই জিনিসটাকে দেখাইতে গেলে আসলে তুমি দেখাইতে হবে হাফ VMIM থিটা ভি মাইনাস থিটা আই। কসটা তখন ইগনোর থাকবে, যেহেতু এটা ফেজর ফরম্যাট। তোমাকে বুঝে নিতে হবে যে এটাকে সাইনোসয়েডাল নিলে কসটা অটোই চলে আসবে। আর এখানে কনজুগেট কেন দিছে বলো? আমি এখানে দাগায় রাখছি, বলতে পারবো না দেখি। আই এর সাথে কনজুগেট কেন দিছে? ওকে, এটা আনসার তোমরাই বের করবা, পরের ক্লাসে আমাকে বলবা। এখন ম্যাম হচ্ছে বলে তোমরা অলরেডি, আরে আমি তো চলে যাচ্ছি না, আসি তো, পরের ক্লাসে বলবো, তোমরা আগে ম্যাডাম ঘাটো একটু। থিটা মাইনাস হয়ে যায় না কনজুগেট দিলে? হ্যাঁ, কাছাকাছি যেতে পারছো। মানে আপনার থিটা চেঞ্জ হয়ে গেছে, থিটা আই মাইনাস থিটা ভি হওয়ার কথা ছিল, সে জায়গায় আপনি থিটা ভি মাইনাস থিটা আই দিয়েছেন। না, থিটা আই মাইনাস ভি কেন হবে? প্লাস হওয়ার ও প্লাস, ছিল হ্যাঁ হ্যাঁ, এখানে। মানে মাইনাস করে দিয়েছেন এই আর কি। নরমালি গুণ করলে কি হয়? গুণ করলে তো প্লাস হয় না, গুণ জি করলে ম্যাম। প্লাস হয়, কিন্তু এখানে মাইনাস হয়েছে কারণ কারণ তো আসলে সূত্র তো মাইনাস, আমরা এখন মাইনাস আনবো কিভাবে? কনজুগেট দিয়ে মাইনাস আনা হয়েছে, ও বুঝছো? জি ম্যাম। কে বলছো? রোল কত? 21 সিয়াম ম্যাম। ওকে, কোন সিআর? সিয়াম। আচ্ছা সিয়াম, আমি শুনছি সিআর। আচ্ছা ঠিক আছে, ওকে গুড। আচ্ছা, এখন হচ্ছে তোমাদেরকে ইন্ডাক্টর ক্যাপাসিটর আগে তো পড়াইছিলাম, বলছিলাম যে ইন্ডাক্টর ক্যাপাসিটরের মধ্যে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে 90 ডিগ্রি রিলেশনস থাকে, 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে। আর রেজিস্টরের ভিতরে হচ্ছে কোনো ফেজ ডিফারেন্স থাকে না, সেটা হচ্ছে 0 ডিগ্রি থাকে। তো তাহলে রেজিস্টরের মধ্যে কি হয়? রেজিস্টরের মধ্যে থিটা ভি আর থিটা এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। থিটা ভি মাইনাস থিটা এ হচ্ছে 0 ডিগ্রি। কস জিরোর ভ্যালু কত? এটা যদি 0 হয়, কস জিরোর ভ্যালু কত? 1 এটা এই তাহলে এই পুরো টার্মটা 1 হবে। সো ইন কেস অফ রেজিস্টিভ লোড, অল্টারনেটিং কারেন্টের পাওয়ার হয়ে যাবে হাফ VMIM, জাস্ট এতটুকুই। তোমার যদি এটা ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ লোড হয় তখন কি হয়? থিটা ভি আর থিটা আই এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 90। তো 90 হইলে cos 90 এর ভ্যালু কত? 0 সো এই 0 জিনিসটা হচ্ছে
জিরো হয়ে যাবে। জিরো মানে তাহলে বুঝতে পারতেছো ক্যাপাসিটিভ আর ইন্ডাকটিভ লোডের মধ্যে দিয়ে কোনো পাওয়ার ডিসিপেট হয় না বা অ্যাবজর্ব হয় না, প্রডিউসও হয় না, কিছু হয় না। কিন্তু রেজিস্টিভ লোডের ভেতর দিয়ে হচ্ছে পাওয়ার ডিসিপেট হয়। ডিসিপেট হওয়া মানে হচ্ছে যে ধরো মানে চলে যায় আর কি, পাওয়ার পাওয়ার নষ্ট নষ্ট না, আমরা ইউজও করতে পারি রেজিস্টিভ লোডের পাওয়ার, মানে পাওয়ার ওখানে ইউজ হয়। কিন্তু ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ লোডে পাওয়ার ইউজ হয় না, ওখানে পাওয়ার ভ্যালু জিরো আসে ইন কেস অফ অল্টারনেটিং সিগন্যালস, অল্টারনেটিং ভোল্টেজ এন্ড অল্টারনেটিং কারেন্ট। আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক করি। এখানে একটা ভোল্টেজ ভ্যালু দিল। এখান থেকে তোমাদের কিন্তু শিখতে হবে হচ্ছে এখান থেকে আমরা কি কি বুঝতে পারি একটা ভ্যালু দেখেই। ওর ম্যাক্সিমাম ভ্যালু কত? এই ভোল্টেজটা একটা সাইনোসয়েডাল ভোল্টেজ, ফার্স্টে কস লেখা, এর জন্য বুঝতে হবে যে এর অবশ্যই শেপটা এই ধরনের কিছু একটা, ঠিক আছে? তারপরে বলো ওর ম্যাক্সিমাম ভ্যালু কত, এই জায়গার ভ্যালু কত? 120। 120। এরপর ওমেগা টি, এটা হচ্ছে ওমেগা টি এন্ড 45 ডিগ্রি, মানে এখানে এটা কি আসলে জিরোর কাছে পরে শুরু হবে না আগে শুরু হবে? আগে ম্যাম। আগে। আচ্ছা, আমি তো ঠিক করে আঁকতে পারতেছি না, 45 অ্যাঙ্গেল আঁকাটা কঠিন আছে। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমাদের ভি ভি। এখন কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু তার মানে সিমিলার ভাবে 10, কারেন্টের ওমেগাও 377, আর এটা হচ্ছে -10, তার মানে ও যদি আগে শুরু হয় ও তাহলে পরে শুরু হবে, তাই তো? এটা হচ্ছে কারেন্ট। এ হলো কারেন্টের ভোল্টেজের অবস্থা। এতটুকু আমরা জাস্ট ওদের সাইনোসয়েডাল এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছি, সাথে এটুকু বুঝতে পারতেছি যে ওদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে 377 radians per second. Okay, find the instantaneous power and average power absorbed by the passive linear network 11.1 network koi 11.1। ও আচ্ছা, এখানে জাস্ট একটা নেটওয়ার্ক দিছে, মানে একটা সাইনোসয়েডাল সিগন্যাল দিছে, ভিতরে একটা লিনিয়ার ব্যাপার কোন একটা রেজিস্টর আছে, এটা বলতে যাচ্ছে যে সে আসলে কতটুকু পাওয়ার নিবে। এখন দুই ধরনের পাওয়ার বের করতে বলছে, ইনস্ট্যান্টেনিয়াস এন্ড অ্যাভারেজ। ইনস্ট্যান্টেনিয়াস এর জন্য তোমাদের ওই যে পি অফ টি ইকুয়ালস টু ভি অফ টি ইন্টু আই অফ টি, এটা করতে হবে। এখানে এখন তুমি ওই যে এভারেজ করার পর, এভারেজ বলতেছি ট্রিগোনোমেট্রিক যে সূত্রটা ওটা ইউজ করে যে ডিরাইভেশনটা আছে, সেটা যে পারে সে আসলে তাহলে সূত্র মুখস্থ করার কিছু নাই, সে এখান থেকেই আবার সুন্দর করে ওই ডিরাইভেশন দিয়ে অঙ্কটা সলভ করতে পারবে। যেমন এখানে হচ্ছে আমাকে এই জিনিসটা আর এই জিনিসটা গুণ করতে হচ্ছে, ভিটি আর আইটি গুণ করতে হচ্ছে। তো ভিটি আইটির মধ্যে গুণ করলে ফার্স্টে কনস্ট্যান্ট গুলা গুণ হয়ে যাবে, 120 আর 10 1200, cos 377 t 45, এটা অ্যাজ ইট ইজ থাকলো, কারণ cos তো আমরা এমনি গুণ করতে পারতেছি না, আর cos 377 t and 10 থাকলো। এরপরে আমাদের কি করতে হবে, এরপর হচ্ছে এতটুকু অ্যাজ ইট ইজ থাক, আমার এতটুকু সলভ করার জন্য cos a cos b সূত্র ইউজ করতে হবে, ট্রিগোনোমেট্রিক যে ফর্মুলা সেটা ইউজ করে দেখা যায় যে cos a plus b plus cos a minus b আসবে। তো হাফের কারণ 200 হয়ে গেল 600, cos a plus b মানে হচ্ছে 377 plus 377 plus 45 minus 10। এটা কি হবে, 377 এর দ্বিগুণ হয়ে 754, আর 45 আর 10 -10 যোগ করলে আসলো 35। পরেরটা হচ্ছে cos a minus b, cos a minus b মানে হচ্ছে 377 minus 377 কাটাকাটি 45 minus 10 মানে হচ্ছে 55, cos 55। এখন cos 55 তো একটা সলিড ভ্যালু পাবা তোমরা, তাই না? কেউ একজন বলো cos 55 এর ভ্যালু কত? না ম্যাম, এটা সলিড ভ্যালু নাই তো। সলিড বলতে ইন্টিজার বুঝাই নাই, মানে একটা ভ্যালু আসবে না cos 55 এর? জি ম্যাম, পয়েন্টে আসবে। ক্যালকুলেটর বলো কত আসে, আমার সামনে তো ক্যালকুলেটর নাই। তোমাদের কারো সামনে আছে? ওকে, 0.57। আচ্ছা, তাহলে আমার এখানে 600, ওর সাথে কমন আছে cos এই জিনিসটা এবং এই জিনিসটা, তো এটা অ্যাজ ইট ইজ থাকবে, কারণ এটার কোনো ভ্যালু তো আমরা আনতেছি না এই ভ্যালুটার। কিন্তু এটার যেহেতু 0.573, ওটার সাথে 600 গুণ হয়ে 344.2 আসবে, প্লাস এই জিনিসটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। এটাই তোমার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, যেহেতু টাইমের কোনো ভ্যালু দিয়ে দেয় নাই।
যদি বলতো যে 6 সেকেন্ডে এই কারেন্টের ভোল্টেজ কি ভ্যালু নিবে, তখন তুমি তখন কি করতে বলো তো? টাইম যদি 6 সেকেন্ডস বলে দিত, তাহলে টি তে ম্যাম 6 বসাইতে পারো। টিতে ঠিক 6 আছে, বসাতে। হ্যাঁ বসাই দিলে তোমরা পুরো একটা সলিড ভ্যালু বলতে আমি ইন্টেজার বুঝাচ্ছি না, মানে এই ধরনের ভ্যালু পাইতা, ডেসিমালে হোক আর যাই হোক একটা সুন্দর নাম্বার পাইতা। এখানে তো একটা নাম্বার পাচ্ছ না তোমরা, এটা একটা এক্সপ্রেশন পাচ্ছ, তাই না? ওই ক্ষেত্রে নাম্বার পেয়ে যাইতাম। আর অ্যাভারেজের জন্য সূত্র তোমরা অলরেডি একটু উপর থেকে দেখে আসছি আমরা, হাফ ভিএম কস থিটা ভি মাইনাস থিটা আই। তো হাফ ভিএম হচ্ছে এটার ম্যাক্সিমাম ভ্যালু 120, আইএম হচ্ছে 10, থিটা ভি হচ্ছে 45, থিটা আই হচ্ছে 10। এগুলো এখানে তোমার এক্সপ্রেশনের মধ্যে মাইনাস প্লাস খুব ইম্পর্টেন্ট। নর্মালি কিন্তু এটা প্রকাশ করার সিস্টেম হচ্ছে ওমেগা টি প্লাস থিটা। সো এর সামনে যে সাইনটা থাকবে ওটা তুমি নিয়ে নিতে হবে, নিয়ে এখানে বসাইতে হবে। সো মাইনাস মাইনাস 10 মিলে আসলে প্লাস হয়ে যাবে আর কি। এই হলো এভারেজ ভ্যালু। তোমরা মিউট করে রাখিও, যদি প্রশ্ন করা না থাকে মিউট থাকবা, ক্লাসে ডিস্টার্ব হয়। আচ্ছা, এখানে একটা সার্কিট দেওয়া হয়েছে, যেখানে এটা দেখে তুমি কি বুঝতেছো? এটা কি ডিসি নাকি এসি ভ্যালু? ম্যাম এসি। এসি। যেহেতু কমপ্লেক্স নাম্বার ডিসি হওয়ার প্রশ্ন আসে না, এটা একটা এসি ভ্যালু। তো এখানে বলছে এই ভোল্টেজ সোর্সটা, এখানে যেহেতু ভোল্ট দিছে, এমনিও তোমরা হচ্ছে এই সিম্বল দেখে বুঝে নিতে হবে এটা একটা ভোল্টেজ সোর্স। এখানে যেহেতু ভোল্ট দিছে, এটা দেখে বুঝলাম যে এটা একটা ভোল্টেজ সোর্স। এই ভোল্টেজ সোর্স এই সার্কিটে কি পরিমাণ পাওয়ার সাপ্লাই করে, এবং এই যে রেজিস্টর আছে সে কি পরিমাণ পাওয়ার নেয়, এটা হলো প্রশ্ন। তো পাওয়ার সাপ্লাই এর জন্য তোমার কারেন্ট জানতে হবে। এখানে হচ্ছে এভারেজ বলছে, যেহেতু এভারেজ পাওয়ার সূত্র তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে আমি যেটা সবসময় করতাম যে আমি ফার্স্টে সার্চ করি আমার ব্রেনে আমি কি কি ফর্মুলা জানি, তো ওর মধ্যে এখানে এই সিচুয়েশনে কোনটা ফিট হয়, তারপর হচ্ছে সেটা যদি ফিট হয় তাহলে সেটার কোন কোন প্যারামিটারস আমি জানি আর কোনটা জানি না সেটা কিভাবে বের করতে পারি। এভাবে গেলে আমার কাছে অঙ্ক করা ইজি মনে হয়। তো আমাদের কাছে এভারেজ ভ্যালুর জন্য এই সূত্রটাই আছে, আমরা আর বেশি জানি না সূত্র আসলে এই ক্ষেত্রে। এই সূত্রের জন্য তোমার লাগবে হচ্ছে ভিএম। ভিএম কি তোমরা জানো এখান থেকে? এই সার্কিটের ভিএম জানো না তোমরা? ম্যাম এটা 5। থেকে বুঝতেছো না? 5 হচ্ছে ভিএম। আইএম আমরা এখনো জানি না, বাট হোপফুলি বের করতে পারবো, যেহেতু আমরা জানি কি কি ইম্পিডেন্স আছে এখানে, তাই তো? আইএম কস তো অপারেটর, থিটা ভি আমরা জানি 30 ডিগ্রি, থিটা আই আমরা জানি না, আই বের করতে পারলে থিটা আইও জেনে যাবে। সো আমাদের মেইন কাজ হচ্ছে পাওয়ার, এভারেজ পাওয়ার বের করার আগে কারেন্টের ভ্যালু বের করা। তো কারেন্টের ভ্যালু কিভাবে বের করবা? ভি ইকুয়ালস টু আই আর। এটা যেহেতু আমাদের এখন আর ডিসি সার্কিট না, আর এর বদলে আমরা আই জেড বসাবো। আই আমরা বের করতে চাচ্ছি আই ইকুয়ালস টু ভি বাই জেড। জেড কি বলো তো? জেড হচ্ছে এখানে এই ক্ষেত্রে তো এটা একটা সিরিজ সার্কিট, তাই না? 4 ওহম আর মাইনাস জে 2 ওহম হচ্ছে সিরিজে আছে, এটাকে তোমরা 4 মাইনাস জে 2 লিখতে পারো। তো ভোল্টেজকে 4 মাইনাস জে 2 দিয়ে ভাগ করলেই তুমি কারেন্ট পেয়ে যাবা। এটাই করা হচ্ছে, ভোল্টেজের যে ফেজর ফরম্যাট আছে ওটাই বসাই দিয়েছে, 5 অ্যাঙ্গেল 30 ডিভাইড বাই 4 মাইনাস জে 2, 4 মাইনাস জে 2। এটাকে পরে ওই যে প্রথম দিকে আমরা যখন সলভ করতাম যেভাবে করতাম সেভাবে করতে পারো, বা ক্যালকুলেটর ডিরেক্ট দিতে পারো। দেওয়ার পরে একটা ভ্যালু আসলো, এটাই হচ্ছে তোমার কারেন্টের ভ্যালু। এই ভ্যালু থেকে, এই ফেজর ফরম্যাট থেকে তুমি বলতে পারো ওর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1.118 এবং ওর অ্যাঙ্গেল হচ্ছে 56.57 ডিগ্রি। ফেজর ফরম্যাটে এটা একটা সুবিধা, আমরা দেখেই বলে ফেলতে পারি যে ওর কোনটা কি। আর রেক্টেঙ্গুলার ফরম্যাটের সুবিধা হচ্ছে যে ভাগ করা যায় জিনিসগুলাকে। যেমন ধরো 4 মাইনাস জে 2, এটা একটা ইম্পিডেন্সের ভ্যালু, মানে জেড এর ভ্যালু। এটা দেখে এটা রেক্টেঙ্গুলার ফরম্যাট না,
এটা থেকে তুমি আসলে বলতে পারো যে এটা রিয়েল নাম্বার যেটা সেটা হচ্ছে রেজিস্টিভ পার্ট, আর রিয়েক্টিভ নাম্বার যেটা সেটা হচ্ছে যেটা ইমাজিনারি নাম্বার সেটা হচ্ছে তার রিয়েক্টিভ পার্ট। সো রিয়েল নাম্বার মানে এই জিনিসটা যে জায়গাটার ইম্পিডেন্স, তার 4 ওহম হচ্ছে রেজিস্ট্যান্স আর 2 ওহম হচ্ছে রিঅ্যাক্ট্যান্স। এখন এটা ইন্ডাক্টরও হইতে পারে, ক্যাপাসিটর হইতে পারে, ওইটা আমরা আগে ভাগে শিওর হয়ে বলতে পারি না, হয় ইন্ডাক্টর থেকে আসছে নাহলে ক্যাপাসিটর থেকে আসছে। এখন আমি যদি জানি ওই সার্কিটে একটাই এলিমেন্ট ছিল রিঅ্যাক্টিভ, মানে একটাই ক্যাপাসিটর ছিল, তো আমরা এখন জানি, তখন বলতে পারবো হ্যাঁ এটা একটা এটা একটা ইন্ডাক্টর, কারণ মাইনাস দেওয়া হয়েছে। যদি প্লাস হইতো তাহলে বলতাম যে সেটা একটা ইন্ডাক্টর। আচ্ছা, এগুলো সাইড নোট কথা বলছি, আমাদের মেইন কথা আবার ব্যাক করি। তো আমরা হচ্ছে ভোল্টেজকে ইম্পিডেন্স দিয়ে ভাগ দিলাম, কারেন্টের ভ্যালু পেলাম, এবং কারেন্ট যেহেতু ম্যাম ক্লাস কি শেষ নাকি? না